ইরানের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের। অব্যাহত থাকবে অবরোধ, হুমকির মুখে আলোচনা নয় বলছে তেহরান। মার্কিন হামলা মোকাবেলায় প্রস্তুত। সংবাদ মাধ্যমে স্বাধীনতা নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর, জানালেন কারো প্রতি বৈরী আচরণ নয়, বিএনপির সাথে রাজনৈতিক আস্থা বাড়াতে আগ্রহী চীন। ঢাকায় জ্বালানি সংকট কমেনি, পরিস্থিতি স্বাভাবিক চট্টগ্রামে, দামের সাথে সমন্বয় করে বাড়ানো হবে ভাড়া, জানালেন তথ্য উপদেষ্টা। ঢাকা ও আশপাশের এলাকায় হামের প্রকোপ বেশি, হাসপাতালে বাড়ছে রোগী, প্রাথমিক লক্ষণ গুরুত্ব না দেয়ায় এই অবস্থা, বলছেন চিকিৎসকরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের যুদ্ধবিরতির অন্তিম মুহূর্তে মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রত্যাহার হয়নি ইরান ঘিরে মার্কিন নৌ অবরোধ। এদিকে দ্বিতীয় দফা শান্তি আলোচনা বয়কটের সিদ্ধান্তে অনড় থেকে আকস্মিক মার্কিন হামলা মোকাবেলায় প্রস্তুতির কথা জানিয়েছে তেহরান। ইরানে 2 সপ্তাহ মেয়াদী যুদ্ধবিরতি আজ শেষ হওয়ার কথা। এর আগেই সামাজিক মাধ্যম থ্রুথ সোশ্যালে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তিনি লিখেছেন, ইরানের সাথে বৈঠক আর শান্তি চুক্তি করার স্বার্থে মধ্যস্থতাকারী পাকিস্তানের অনুরোধে এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে বর্ধিত যুদ্ধবিরতির কোনো সুনির্দিষ্ট মেয়াদ জানাননি। ট্রাম্প দাবি করেছেন, অপ্রত্যাশিতভাবে ইরানের সরকার মারাত্মকভাবে ভেঙে পড়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ বিশ্ব নেতারা। যদিও ট্রাম্পের এই সিদ্ধান্তের পেছনে ষড়যন্ত্র দেখছে ইরান। একে আকস্মিক হামলার জন্য সময়ক্ষেপণের অপকৌশল বলেছেন ইরানের পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা মাহাদি মোহাম্মদী। আর শান্তি আলোচনা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে বলেছেন, পরাজিত পক্ষ কখনো শর্ত চাপিয়ে দিতে পারে না। বুধবার ইরানের প্রতিনিধি দল আলোচনায় বসতে পাকিস্তানের ইসলামাবাদে যাবে এমন গুঞ্জন প্রত্যাখ্যান করেছে তেহরান। তাসনিম নিউজকে ইরানের সরকার সংশ্লিষ্টরা জানিয়েছেন, এমন খবর পশ্চিমা গণমাধ্যম আর ট্রাম্প প্রশাসনের অপপ্রচার। নিশ্চিত করে বলা হয়েছে, ইরান অবশ্যই বুধবারের আলোচনায় যোগ দেবে না। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হলো এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা। মঙ্গলবার সকাল 10টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর 1টায়। পরীক্ষা শুরুর আগে কেন্দ্র নিয়ে অভিভাবকরা কিছুটা উদ্বিগ্ন থাকলেও পরীক্ষা শেষে সন্তুষ্টির কথা জানিয়েছে শিক্ষার্থীরা। পরীক্ষা শেষে শিক্ষামন্ত্রী আ.ন.ম ইহসানুল হক মিলন জানান, কঠোর ব্যবস্থা নেয়ায় এবার ফাঁস হয়নি প্রশ্নপত্র। পিএসসি ও জেএসসি পরীক্ষা আর ফিরবে না বলেও জানান শিক্ষামন্ত্রী। বিস্তারিত মামুন আবদুল্লাহ রিপোর্টে। মঙ্গলবার সকাল 10টায় দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে ৩,৮৮৫ কেন্দ্রে একযোগে শুরু হয় এসএসসি ও সমমান পরীক্ষা। এতে দেশের ৩০,৬৬৬টি স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের 18.5 লাখের বেশি শিক্ষার্থী অংশ নেয়। কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস যেন না থাকে। নির্ধারিত সূচি অনুযায়ী 9টি সাধারণ শিক্ষা বোর্ডে প্রথম দিনে বাংলা প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে কোরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষার প্রথম দিনে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানান, শুরুতে আতঙ্ক থাকলেও অনেকেই আশানুরূপ পরীক্ষা দিয়েছে। ভালো ফলের আশা তাদের। যা আশা করেছিলাম তার থেকে সহজই এসেছে। সুন্দর হয়েছে, প্রশ্ন অনেক সোজা ছিল, সবকিছু কমন পড়েছে। ভয় তো প্রথমে লাগছিলই, কিন্তু তেমন কোনো একটা সমস্যা হয়নি। পরীক্ষার হলে গার্ড খুব করা দিছে, দেখা যায় করতে পারে নাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো পরীক্ষা দিছি, আলহামদুলিল্লাহ এমসিকিউ অনেক ভালো দিলাম। পাবলিক পরীক্ষা যেহেতু ফার্স্ট টাইম দিতেছি, তা ভয় তো ছিলই। আবার শিক্ষামন্ত্রীর ব্যাপারটাও আছে, তারপরও আল্লাহর নাম নিয়ে গেছি, আলহামদুলিল্লাহ ওভারকাম করতে পারছি, এটাই অনেক। পরীক্ষার কার্ড মোটামুটি যেটা আমাদের মন্ত্রী মহোদয় বলেছে ঠিক সেরকমটা হয়নি, মোটামুটি সবাই সুযোগ পেয়েছিল। পরীক্ষা ভালো হয়েছে, সব যা বলছি কমন করছে। সন্তানদের পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকরা ছিলেন উদ্বিগ্ন। ঠিকঠাকভাবে সব রকমের পরীক্ষা, সব রকমের অ্যান্সার দিতে পারো, এইটুকুই দোয়া আর কি। মাদের তো এইটুকুই টেনশন। তাদের ভিতরে যে একটা মেন্টালি প্রেশার, এটা আমাকে খুব হার্ট করতেছে। উনি বলে যে নকল, উনি 17 বছর ছিলেন না, বাংলাদেশের পরিস্থিতি উনি জানেন না, কেন বাংলাদেশে কোনো 17 বছর ধরে নকলেই হয়নি, সৃজনশীল পদ্ধতি। 1 বছর এই সিলেবাসগুলো বুঝে উঠতে উঠতে কিন্তু ওদের পরীক্ষা চলে আসছে। বাচ্চাদেরকে অযথা ভয় দেখায় যা যা হচ্ছে এগুলো আগেও হয়েছে। শিক্ষার্থীদের ভিতরে কোনো আতঙ্কের ছাপ দেখতে পাচ্ছি না, বরঞ্চ তারা স্বতঃস্ফূর্তভাবে সুন্দরভাবে নির্ভয়ে পরীক্ষা দিচ্ছে। এবারে শিক্ষামন্ত্রী যেই কথাটা বলতেছেন, উনি এভাবে না বলে উনি যদি শিক্ষার গুণগত মান নিয়ে চিন্তা ভাবনা করতো,
তাহলে আমরা আরও বেশি খুশি হইতাম। এদিকে পরীক্ষা শেষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, সবার সহযোগিতায় সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা। প্রশ্ন ফাঁস করবে যারা, তারা যেই যন্ত্রটি ব্যবহার করে সেই যন্ত্রটিকে আবার কারেকশন করার লোকও তো রয়েছে। সাইবার ক্রাইম যেন আমার এই সেক্টরে না হয়, এটা আমার অনেক দিন ধরে পূর্ব প্রস্তুতি আমার ছিল। পিএসসি ও জেএসসি পরীক্ষা যারা শুরু করেছিল তারাই বন্ধ করেছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানান, এটা আর ফিরবে না। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কারো সাথে পক্ষপাতমূলক আচরণ করতে চায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ প্রসঙ্গে বলেন, আগের সরকার যে পথে হেঁটেছে সে পথে যাবেন না তিনি। গতকাল সচিবালয়ে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রুয়া প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। এ সময় সংবাদপত্র শিল্পে অর্থনৈতিক চাপ সহ নানান সমস্যার কথা প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী আন্তরিকতার সাথে তাদের কথা শুনে বিভিন্ন দাবির বিষয়ে একমত হন। সাক্ষাতের পর নুয়াব সভাপতি ও মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী জানান, সরকার উদার গণতন্ত্রের পথে হাঁটছে, সেটিকে ইতিবাচক বলেছেন সংবাদপত্রের মালিক ও সম্পাদকরা। বিনা কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলায় জেলে থাকলে তাদের জামিনে প্রধানমন্ত্রী সহযোগিতার আশ্বাস দেন। সরকারের সাথে দূরত্ব কমাতে এখন থেকে 3 মাসে একবার মালিক ও সম্পাদকদের সাথে বৈঠক হবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। সংবাদপত্র হিসাবে আমরা গণমাধ্যম, আমরা এই ব্যাপারে ওনাদের সমর্থন দেব। এই উদার গণতন্ত্রের প্রতি যদি হাঁটেন, প্রেস ফ্রিডমের কথা আমরা বলেছি, প্রেস ফ্রিডমে তিনি বলছেন যে আমি কাউকেই হস্টাইল করতে চাই না। এটা খুব ভালো কথা, কোনো রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এটা বলেন নাই। আমরা এটা ওনাকে স্মরণ করেছি যে আগের সরকারগুলো কি করেছে, তিনি এটা জানেন সবই। উনি বলেছেন যে আমরা সেই পথে যাব না। গ্রেপ্তারকৃত সাংবাদিক যাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা আছে, তাদের জামিন দেওয়া যায় কিনা এই বিষয়টা তিনি তা ভালোভাবে দেখবেন এবং এটা বলেছেন। কি বলতে হবে? বিএনপির সাথে রাজনৈতিক আস্থা আরও গভীর করার আগ্রহী চীন জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট হান ঝেংঅ। এদিকে ওয়ান চায়না পলিসির প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বেইজিং সফররত বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে অংশ নেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংঅ। বৈঠকে চীনের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের সাধারণ নির্বাচন শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হওয়ায় অভিনন্দন জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চীন বাংলাদেশের একটি নির্ভরযোগ্য বন্ধু ও অংশীদার। নতুন সরকার এক চীন নীতি এবং চীনের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব বজায় রাখবে। বিএনপি দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। এর আগে সোমবার বেইজিংয়ে এক নৈশভোজে চীনের ভাইস মিনিস্টার ঝিন জিংকে মির্জা ফখরুল জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার বাংলাদেশ চীন সম্পর্ককে ভবিষ্যতে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে চায়। জ্বালানির জন্য হাহাকার কমছেই না। দাম বাড়ানোর পরও স্বস্তিতে নেই জ্বালানির তেলের গ্রাহকরা। পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, 5-6 ঘন্টা অপেক্ষা করে তেল নিতে হচ্ছে সবার। ডিপো থেকে তেল না পাওয়ায় সোমবার বিকেল 4টা থেকে মঙ্গলবার দুপুর 12:30 পর্যন্ত বন্ধ ছিল রাজধানীর রাজারবাগ পেট্রোল পাম্প। শুভ মাহফুজের রিপোর্ট। এই দীর্ঘ অপেক্ষার শেষ কখন জানেন না জ্বালানি তেলের গ্রাহকরা। কারণ তেলের জন্য ভোর থেকে লাইনে দাঁড়ালেও দুপুর 12টা পর্যন্ত বন্ধ পাম্প। এমন দৃশ্য রাজধানীর রাজারবাগ পেট্রোল পাম্পের। তেলের দাম বাড়ানোর পরও এমন সংকট মানতে নারাজ গ্রাহকরা। বলছিল যে 12টা দিয়ে চালু হবে, এখন আসতে আসে না। 12:15 বাজে, 7টা থেকে আসি সিরিয়ালে। আমি 5টার সময় আসছিলাম, তখন বললাম যে ওনারা বললো যে সকাল 8টায় আসেন আপনি। তো আমি সকাল 7টায় আসছি, 7টা থেকে এখন পর্যন্ত ওয়েট করতেছি। দাম বাড়ার পর তো আমরা আশা করছি যে তেল আমাদের ট্যাঙ্কি লোড করে দিবে, এখন তো ট্যাঙ্কিও লোড করে দিচ্ছে না। 200 টাকার কি 300 টাকা তেল দিচ্ছে। এতক্ষণ দাঁড়ায় থেকে যদি 200 টাকা তেল পাই, তাহলে আর এটা দিয়ে কী করবো? স্বাভাবিক সময়ে এই পাম্পের ডিজেল, পেট্রোল ও অকটেনের চাহিদা 25 থেকে 30 হাজার লিটার হলেও এখন ডিপো থেকেই দেয়া হচ্ছে মাত্র 3 ভাগের 1 ভাগ, যার কারণে বেশিরভাগ সময় বন্ধ রাখতে হয় এই পাম্প। ডিপো থেকে পর্যাপ্ত তেল দিচ্ছে না আর কি,
তো আমাদের তেল এখন দরকার কমপক্ষে 15,000 লিটার বা 20,000 লিটার, আমরা পাচ্ছি মাত্র 4,500 লিটার। চাই অনুযায়ী সরবরাহ পাচ্ছি না, যেমন আজকে শুধুমাত্র অকটেন 4,500 লিটার পাইছি আর ডিজেল 4,500 লিটার, যেটা আসলে আমাদের চাহিদা তুলনায় খুবই সামান্য। একই অবস্থা রাজধানীর রমনা পেট্রোল পাম্পেও। প্রতিদিন সকাল 8টায় এই পাম্পে তেল বিক্রি শুরু হলেও মজুত না থাকায় দুপুর 1:45 পর্যন্ত বন্ধ থাকে পাম্পটি। এ কারণে ভোগান্তিতে পড়তে হয় গ্রাহকদের। 9টা-15 সিরিয়াল ধরে কেবল আসছে। তেল থাকা সত্ত্বেও যদি বলে তেল নাই, তাহলে আর কি করার আছে? গভর্নমেন্টের কাছে আমাদের দাবি অতি তাড়াতাড়ি যেন আমাদের এই তেলের সমস্যার সমাধানটা হয়। তাহলে আমাদের যারা নিম্নবিত্ত মানুষ যারা রাইড শেয়ার করে চলে, এটার উপর ডিপেন্ড করি, তাহলে আমাদের অনেকটা কষ্ট হয়ে যাবে। পাম্প কর্তৃপক্ষ জানায়, চাহিদা অনুযায়ী ডিপো থেকে তেল না পাওয়ার কারণে বন্ধ রাখতে হচ্ছে পাম্প। কালকে যদি আমার 18,000 তেল না দিয়ে আমাকে যদি 32,000 তেল দিত, তাহলে আমি আজকে সকালে পাম্পটা বন্ধ যেত, কালকে সন্ধ্যার সময় পাম্প বন্ধ যেত। আমি কালকেও রাত্র 7টা, 8টা, 9টা পর্যন্ত তেল দিতে পারতাম, আজকে সকালে পাম্প খুলতাম, তাহলে এই লাইন কমে যেত না। যত হিসাব নিকাশি করেন, আপনাকে সরবরাহ স্বাভাবিক করতে হবে। এখন প্রশ্ন একটা, ওনারা যেটা বলেন বা বলবেন যে সরবরাহ স্বাভাবিক করলে তেল পাচার হয়ে যাবে, তা আপনি বর্ডার গার্ড রাখছেন কি জন্যে, আপনি পুলিশ রাখছেন কি জন্যে, আপনি NSA, SB এরা রাখছেন কি জন্যে? আপনি যদি কেউ করে ধরেন না তাহলে। জ্বালানি তেলের সরবরাহ দ্রুত স্বাভাবিক করার দাবি গ্রাহকদের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে তেলের দাম বাড়ানোর পর স্বাভাবিক হয়েছে চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলো। মঙ্গলবার সকাল থেকে নগরীর ফিলিং স্টেশনগুলোতে নেই গ্রাহকদের দীর্ঘ লাইন। পাম্প কর্তৃপক্ষ জানায়, ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPC। প্রকৃত অর্থে বড় কোনো ঘাটতি না থাকলেও অতিরিক্ত চাহিদার কারণে কৃত্রিম সংকটের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। সরকারের পক্ষ থেকে বারবার জ্বালানি সংকট নেই বলা হলেও এতদিন পাম্পে ছিল গ্রাহকদের দীর্ঘ লাইন। জ্বালানি তেলের মূল্য বাড়ানোর পর প্যানিক বায়াররা হঠাৎ উধাও হয়ে গেছে। এতে ফিলিং স্টেশনগুলোতে ফিরেছে আগের স্বাভাবিক পরিবেশ। জ্বালানির মূল্যবৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে গণপরিবহনের ভাড়া যৌক্তিকভাবে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদ-উর রহমান। এ বিষয়ে সরকারের সাথে পরিবহন মালিকদের আলোচনা চলছে বলে জানান তিনি। গতকাল সচিবালয়ে এক ব্রিফিংয়ে ডাক্তার জাহেদ জানান, এসি বাসের ভাড়া 3 স্তরে বাড়তে পারে। তিনি জানান, কিছু পেট্রোল পাম্পে জ্বালানির সরবরাহ কম হচ্ছে। বড় সংকট না থাকলেও প্যানিক বাইং এর কারণে 3-4 গুণ চাহিদা বেড়েছে। অ্যাপের মাধ্যমে জ্বালানি বিক্রি নিশ্চিত হলে সংকট কেটে যাবে বলে মনে করেন তিনি। উপদেষ্টা আরও জানান, এ বাজেটে 40 লাখ মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এক প্রশ্নের জবাবে বলেন, অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করেছে তা রাষ্ট্রীয় হওয়ায় তাকে সম্মান দিতে হবে। IMF-কে বুঝিয়ে ঋণের কিস্তি ছাড় করানো সম্ভব হবে বলে মনে করেন উপদেষ্টা। তেলের মূল্য বৃদ্ধিতে পণ্যমূল্য ও ভাড়া বাড়বে, জনগণ কষ্টে পড়বে বলে স্বীকার করেন তথ্য উপদেষ্টা। যেখানে সবার কম ক্ষতি হয়, আমরা খেয়াল করি। আমি আগে একদিন বলেছিলাম, এই সংকটে আমাদের প্রত্যেকের ক্ষতি হবে, এটা মেনে নিতে হবে। এটা সারা পৃথিবীতেই হচ্ছে, এমন কোনো কিছু হতে পারে না যে সবাই বা কেউ একটা অংশ এটা থেকে দূরে থাকবেন। তো সরকারের উদ্দেশ্য থাকবে এভাবে বলা, যেহেতু সংকটটা আছে, যতটা ভাড়া বাড়া উচিত লজিকলি মনে হয় তার থেকে কিছুটা কম করা, তাতে তারাও কিছুটা ছাড় দিলেন, আবার জনগণের কিছু ভাড়া তো বাড়বেই এবং দ্রব্যমূল্য বাড়বে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থী হিসেবে বিএনপির 36, জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের 13 জন এবং স্বতন্ত্র এমপি জোট থেকে 1 জন নির্বাচন কমিশনে মনোনয়ন জমা দিয়েছেন। আজ ও আগামীকাল এই ফর্ম যাচাই বাছাই করবে ইসি। দল থেকে মনোনয়ন পাওয়ায় খুশি প্রার্থীরা। আশা করছেন সংসদ সদস্য হিসেবে তারাও সংসদে জনগণের আশা আকাঙ্ক্ষা তুলে ধরতে পারবেন। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। মঙ্গলবার সকাল থেকে নির্বাচন কমিশনে ইসির যুগ্ম সচিব মঈনুদ্দিন খানের কাছে হলফনামা, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা। ক্ষমতাসীন দল বিএনপি মনোনীত 36 প্রার্থীর নাম ঘোষণা করা হয় সোমবার। তারা আলাদা আলাদাভাবে ইসিতে মনোনয়ন ফর্ম জমা দিতে আসেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, প্রশিক্ষণ সম্পাদক রাশেদা বেগম, সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান সহ অনেক সিনিয়র নেতা আছেন এই তালিকায়। এখানে প্রবীর এবং নবীনের সমন্বয়ে যে মনোনয়নটা হয়েছে, আমরা আশা করি তারা পার্লামেন্টে
ঠিক সেই রকমই ভূমিকা রাখতে পারবে। যাদের সাথে রাজনীতি করেছি, যে জনগণের সাথে, সে জনগণের জন্য কিছু করা, কিছু বলার। তো আমার অনুভূতি হচ্ছে যে সেই অনুভূতি নিয়েই জাতীয় সংসদে যেতে চাই। জীবনটা অনিশ্চয়তা নিয়েই আমরা এই রাজনীতির মাঠে ছিলাম, আন্দোলনে ছিলাম, সংগ্রামে ছিলাম। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পরাজিত প্রার্থীদের কেউ কেউ জায়গা পেয়েছেন সংরক্ষিত আসনে। টানা 17 বছর ক্ষমতার বাইরে থাকা দলটির হামলা মামলার পরও মাঠে থাকার ফসল হিসেবে মনোনয়ন পেয়েছেন বলেও দাবি করেন বিএনপির প্রার্থীরা। শত বাধা প্রতিবন্ধকতার মধ্য দিয়েও মানুষ চাইলে যে পারে, সেটার রিপ্রেজেন্টেটিভ হয়ে আমি পুরো বাংলাদেশের তরুণদেরকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী যেটি বাছাই করেছেন, এটা সঠিক প্রক্রিয়াতেই আছে। সংসদে বিরোধী দল জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের 13 প্রার্থীও মনোনয়ন ফর্ম জমা দেন। রিটার্নিং কর্মকর্তার কাছে ফর্ম জমা দেওয়ার সময় জামায়াতের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। একজন শহীদের মা আমাদের সাথে আছেন, এটা আমাদের জন্য অনেক বড় বিষয়। জুলাই যোদ্ধারা যারা আছেন তাদের প্রতিনিধিত্ব করব। দেশ গঠনে এবং দেশের সকল সংকটে আমরা ঐক্যবদ্ধ থাকব। বিকেল 4টায় শেষ হয় মনোনয়ন ফর্ম জমা কার্যক্রম। এরপর রিটার্নিং কর্মকর্তা বিস্তারিত তুলে ধরে জানান, বুধ ও বৃহস্পতিবার মনোনয়ন ফর্ম যাচাই বাছাই করা হবে। স্বতন্ত্র জোট থেকে একটি মনোনয়নপত্র পেয়েছি। তফসিল অনুযায়ী আমরা রিটার্নিং অফিসারের এখানে বাছাই হবে 22 তারিখ থেকে 23 তারিখ। 22 তারিখ মানে আগামীকাল বিকাল 2টা থেকে 4টা, এবং তার পরের দিন হচ্ছে 10টা থেকে 4টা। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 29 এপ্রিল, আর 2 সপ্তাহ পর 12 মে ভোট গ্রহণের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। ঋণ খেলাপিদের সাথে সমঝোতার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ব্যাংক থেকে টাকা নিয়ে যারা পালিয়েছে সবার বিরুদ্ধেই মামলা হয়েছে। একই সাথে টাকা উদ্ধারে সরকার পেশাদার রিকভারি ফার্ম নিয়োগ দিয়েছে। তিনি জানান, টাকা উদ্ধারে বিভিন্ন দেশে সরকারের সাথেও আলোচনা চলছে। স্বতন্ত্র সংসদ সদস্য রুবিন ফারহানার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ফেব্রুয়ারি পর্যন্ত হিসেব অনুযায়ী সরকারের বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় ৭৮,067 বিলিয়ন ডলার। এছাড়া বর্তমান সরকার ক্ষমতা নেয়ার পর প্রায় ৯০.66 মিলিয়ন ডলারের সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে বলেও জানান পৃষ্ঠপোষকতায় অর্থনীতিতে বিশ্বাস করে না, এটার প্রমাণ বারবার হয়েছে। সুতরাং এইবারও সেই সুযোগ নাই। কিন্তু আর ব্যাংকের যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, এটা আমরা এই উইন্ডোটা একটু ওপেন করেছি। এখানে কেউ ফিরে আসার জন্য না। যেখানে ব্যবসায়ীরা এক্সিস্টেন্সিয়াল থ্রেটে আছে, তো ব্যাংকের রিপেমেন্ট করতে পারছে না, তার স্টাফদের বেতন দিতে পারছে না, ফ্যাক্টরিগুলো রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে, এগুলো আগের থেকে ক্যারি ওভার সব। তো সেই ক্ষেত্রে ট্যাক্স জিডিপি যেটা আমরা রেখে এসেছিলাম অনেক উপরে, সেটা বিগত সরকারগুলো কমিয়ে কমিয়ে 7-এর নিচে নেমে আসছে। রাজধানী ঢাকা এবং এর আশপাশের এলাকায় শিশুদের মধ্যে হামের প্রকোপ তুলনামূলক বেশি দেখা যাচ্ছে। হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্ত শিশুদের ভিড়। চিকিৎসকদের ভাষ্য, রোগের প্রাথমিক লক্ষণ জ্বর, চোখ লাল হওয়া, ত্বকে র্যাশ। অনেক সময় অভিভাবকরা গুরুত্ব না দেওয়ায় রোগটি জটিল আকার ধারণ করছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামে আরও 3 জনের মৃত্যু হয়েছে। হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে 1159 জন। রিপোর্ট আসমা আক্তার নুপুরের। দেশজুড়ে হামের প্রাদুর্ভাব ও টিকাদান কার্যক্রম নিয়ে উদ্বেগ বেড়েই চলছে। রাজধানীর শিশু হাসপাতালে ডেডিকেটেড ওয়ার্ড চালু হওয়ার পর এখন পর্যন্ত 336 জন হাম আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে 77 জন রোগী চিকিৎসাধীন। ঠান্ডা জ্বরে আর কি প্রথম থেকে হয়েছে, এই তারপর আর কি জ্বরের এটা না কমাতে এই চেয়ারে এগুলা বাইরে হইতেছে। হালকা নাকে মাথায় বেশি দেখা দিচ্ছে, আমরা বুঝি নাই এগুলো কি। তখন আবার সর্দি কাশি জ্বর দেখা দিচ্ছে, তো ওখান থেকে অবস্থা ভালো না দেখি ঢাকা নিয়ে আসছি। 6 দিন ছিলাম, বাচ্চা সুস্থ হয়ে চলে গেছি 28 তারিখে। পরে বাসায় যাওয়ার পরে 3 দিন পরে আবার জ্বর, ঠান্ডা, কাশি। হাম একদিন পরে দেখা দিছে, হাম দেখাইছে পরে হামের এখানে পাঠাইছে। জ্বর, সর্দি, কাশি, তারপর চোখ লাল হয়েছে, তারপর উপসর্গ দেখা দিছে কপালে দিয়া, যে রেশগুলো বাইরে ছিল না।
চিকিৎসকদের মতে প্রাথমিক পর্যায়ে রোগটি সঠিকভাবে শনাক্ত ও ব্যবস্থাপনা না হওয়ায় অনেক ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে। হাসপাতালটিতে ঢাকা সহ আশপাশের জেলা থেকে আসা রোগীর সংখ্যাই বেশি, যা নগর ও উপনগর এলাকায় সংক্রমণের বিস্তারের ইঙ্গিত দেয় মত চিকিৎসকদের। মিজেলসের প্রথম বাচ্চাদের তীব্র জ্বর হয়, জ্বরের প্রথম 3 থেকে 4 দিন আসলে ক্লিয়ার বোঝা যায় না এই বাচ্চাগুলি কি মিজেলসে আক্রান্ত কিনা। যখন 4 দিন পরে র্যাশ অ্যাপিয়ারেন্স হয়, র্যাশটা সাধারণত কানের পিছনে, মুখ, সেখান থেকে আমাদের শরীরে এবং নিচের অংশের দিকে আস্তে আস্তে স্প্রেড হতে থাকে, তখনই গার্ডিয়ানরা সাধারণত হসপিটালে আসে। সাধারণত যদি 1 বছরের কম বয়সী বাচ্চারা হয়, এর সাথে যদি হামের সাথে যদি কিছু জটিলতা, এদের ম্যাক্সিমাম হলো শ্বাসকষ্ট ভোগে, শ্বাসকষ্ট কমপ্লিকেশনে নিউমোনিয়া হয়। সংশ্লিষ্টরা বলছেন হামের টিকা অত্যন্ত কার্যকর এবং নির্ধারিত সময় অনুযায়ী শিশুদের টিকা নিশ্চিত করা গেলে এই রোগ প্রায় সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব। জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় হাম রুবেলা টিকা বিনামূল্যে দেয়া হলেও অনেক ক্ষেত্রে টিকা গ্রহণে অনীহা বা অবহেলা দেখা যায়। হাম নিয়ন্ত্রণ ও প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধি, টিকাদান কার্যক্রম জোরদার এবং প্রাথমিক স্বাস্থ্যসেবায় দ্রুত শনাক্তকরণ নিশ্চিতের তাগিদ দিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। জুলাই হত্যাযজ্ঞের মামলা থেকে অভিযুক্তকে অব্যাহতি দেওয়ার কথা বলে কোটি টাকা ঘুষ দাবির অভিযোগ ওঠে সাবেক এই প্রসিকিউটরের বিরুদ্ধে। অভিযোগের সপক্ষে এরই মধ্যে পর্যাপ্ত তথ্য প্রমাণ ও অডিও রেকর্ড হাতে পেয়েছে বলে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি জানিয়েছে। কমিটি বলছে, মামলা থেকে সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী নিষ্কৃতি দেওয়ার কথা বলে তার পরিবারের কাছ থেকে টাকা দাবি করেন সাইমুম। বিষয়টি নিয়ে গুঞ্জনের মধ্যে 10 মার্চ পদত্যাগ করেন সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। তার পদত্যাগের ঘণ্টা কয়েক পর অভিযোগ সংশ্লিষ্ট দুটি অডিও ফাঁস হয়। চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। মঙ্গলবার সকালে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে এক দফা সংঘর্ষের পর বিকেলে আবারও সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় ইট পাটকেল নিক্ষেপ করে তারা। কলেজের ভবনের দেয়ালে গ্রাফিতি লেখা ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। সোমবার রাতে গ্রাফিতি থেকে ছাত্র শব্দটি মুছে ফেলা হয়, এর পরিবর্তে উপরে লেখা হয় গুপ্ত। বিষয়টি নিয়ে কলেজ ক্যাম্পাসে বিতণ্ডার জেরে সকালে প্রথম দফায় এবং বিকেল 4টার দিকে আবারও সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও ছাত্র শিবির। এ সময় দুই পক্ষের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে হামলা করে এবং কলেজ ক্যাম্পাসের সামনে একে অপরকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ অবস্থায় কলেজের ক্লাস ও নির্ধারিত পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি দ্বিতীয় বর্ষ ও মাস্টার্সের পরীক্ষা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের উপর হামলার অভিযোগ তুলে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় সমাবেশে। মঙ্গলবার রাত 9:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল। পরে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে ছাত্রদল নেতারা জানান, দেশের কোনো ক্যাম্পাসেই শিবিরের কাছে নিরাপদ নয়। এই হামলার মধ্য দিয়ে ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ডের বীজ বুনেছে শিবির। অভিযোগ করেন, শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাডারের রাজনীতি ফিরিয়ে এনেছে শিবির। অবিলম্বে চট্টগ্রামে ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। এদিকে একই ঘটনায় রাত 8টার দিকে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ছাত্র শিবির। ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রলীগকে পুনর্বাসনের অভিযোগ তোলেন ছাত্র শিবির নেতারা। বলেন, ছাত্রদলের নাম ভাঙিয়ে নানা অপকর্ম করছে ছাত্রলীগ কর্মীরা। রাজধানীর কামরাঙ্গীরচর থানার টেকেরহাট এলাকার কাপড়ের গোডাউনে লাগা আগুন প্রায় 1 ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার রাত 11টার দিকে গোডাউনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। পৌঁছেই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। 1 ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। কোথা থেকে আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে কারো হতাহতের খবর পাওয়া যায়নি, জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
ইরানের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের। অব্যাহত থাকবে অবরোধ, হুমকির মুখে আলোচনা নয় বলছে তেহরান। মার্কিন হামলা মোকাবেলায় প্রস্তুত। সংবাদ মাধ্যমে স্বাধীনতা নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর। জানালেন, কারো প্রতি বৈরী আচরণ নয়, বিএনপির সাথে রাজনৈতিক আস্থা বাড়াতে আগ্রহী চীন। ঢাকায় জ্বালানি সংকট কমেনি, পরিস্থিতি স্বাভাবিক চট্টগ্রামে। দামের সাথে সমন্বয় করে বাড়ানো হবে ভাড়া, জানালেন তথ্য উপদেষ্টা। ঢাকা ও আশপাশের এলাকায় হামের প্রকোপ বেশি, হাসপাতালে বাড়ছে রোগী। প্রাথমিক লক্ষণ গুরুত্ব না দেয় এই অবস্থা, বলছেন চিকিৎসকরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ সবাইকে।